ইতিহাসের নতুন এক অধ্যায়ে পদার্পণ করলো বাংলাদেশ। আজ শপথ গ্রহণ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নবগঠিত মন্ত্রিসভার সদস্যগণ। কেমন হলো মন্ত্রিপরিষদ জানবো আমাদের প্রতিনিধি শাহরিয়ার রহমানের কাছ থেকে। শাহরিয়ার, আমাদের জানান মন্ত্রিপরিষদ আসলে কেমন হলো। অসংখ্য ধন্যবাদ ঋতুপর্ণা চাকি আপনাকে। আপনি জানেন যে আজকে বাংলাদেশ কিন্তু একটি মহেন্দ্রক্ষণ পার করছে। এই সময়টি আজকে সকাল 10টা নাগাদ কিন্তু যারা ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে প্রথমে তারা শপথ গ্রহণ করেছেন। পরবর্তীতে বিকাল 4টা নাগাদ, যেটি অতীতে আমরা দেখেছি বঙ্গভবনে মন্ত্রীদের শপথ হয়, কিন্তু এবার একটু ভিন্ন আঙ্গিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে মহামান্য রাষ্ট্রপতি, তিনি বাংলাদেশের যিনি নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তাকে শপথ পড়িয়েছেন এবং 25 জন পূর্ণমন্ত্রী, 24 জন প্রতিমন্ত্রীকে তিনি শপথ পড়িয়েছেন। আমার কাছে এই মন্ত্রিসভাটি দেখে মনে হয়েছে যে এই মন্ত্রিসভার মধ্যে কিন্তু জাতীয়তাবাদী দল বিএনপি একটি চমক রেখেছে। তারা কিন্তু অতীতে অভিজ্ঞ যারা ছিলেন বা 2001 থেকে 6 সালে যে মন্ত্রী পরিষদে যেসব মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন, সেখান থেকেও কয়েকজনকে কিন্তু এই মন্ত্রী সভায় জায়গা দেওয়া হয়েছে। হয়তোবা আগে তারা প্রতিমন্ত্রী ছিলেন, এবার তাদেরকে পূর্ণমন্ত্রী দেওয়া হয়েছে। তো এটি কিন্তু একটি বড় মেলবন্ধন। এছাড়াও কিন্তু স্থায়ী কমিটির সদস্য রয়েছেন, বিভিন্ন সাংগঠনিক সম্পাদক তাদের দলে তারা রয়েছেন, এবং বিরোধী দলীয় যিনি আগে বিরোধী দলীয় নেতা ছিলেন, এরকম আপনি দেখেছেন যে ছাত্র দল, যুব দল থেকে আসা বিভিন্ন নেতাদেরকে কিন্তু তারা মন্ত্রী প্রতিমন্ত্রী করেছেন। তো এই ব্যাপারে আসলে আপনাকে বলি, সব থেকে যেটি আলোচিত ছিল সেটি হচ্ছে ঢাকা 8 আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। তাকে কিন্তু আসলে আমরা মন্ত্রিসভায় দেখি নাই। এই না দেখার কারণটা কি বলে মনে হয়, যে ওনাকে কেন কোনো মন্ত্রিত্ব দেয়া হলো না? এর পিছনে কি বিএনপির অন্য কোনো পরিকল্পনা আছে কিনা, এই বিষয়ে যদি একটু জানাতেন। আসলে বিএনপির অন্য কোনো পরিকল্পনা আছে কিনা এটি এই মুহূর্তে আমরা বলতে পারবো না। তবে আমরা গণমাধ্যম কর্মীরা আমরা আশা করেছিলাম হয়তোবা মির্জা আব্বাস মন্ত্রিসভার তালিকায় থাকবেন। এটি আসলে বিএনপির যিনি চেয়ারম্যান জনাব তারেক রহমানের একক সিদ্ধান্ত হতে পারে কিংবা তাদের দলীয় সিদ্ধান্ত হতে পারে, এটি আসলে তারা উত্তর দিতে পারবে। মানুষের কথা বলি, যে আলোচনায় ছিল, এই জন্য আমি বলছি যে মির্জা আব্বাস কিন্তু যথেষ্ট আলোচনায় ছিলেন, কিন্তু আমরা দেখেছি মন্ত্রিসভার তালিকায় তার নাম ছিল না। বিএনপির এই মন্ত্রিসভাটি আসলে বিএনপি কিছু কিছু মন্ত্রণালয় কিন্তু একজনকে 2-3টা দায়িত্ব দেওয়া হয়েছে, এবং এই মন্ত্রিসভা হয়তো বা আগামীতে বাড়বে কিংবা কমতে পারে। এবং এই মন্ত্রিসভায় যে জিনিসটা এই মন্ত্রিসভায় আমরা সব থেকে বেশি যে জিনিসটা দেখেছি সেটি হচ্ছে 3জন টেকনোক্রেট মিনিস্টার করা হয়েছে। তার মধ্যে যেই বিদায়ী অন্তর্বর্তী সরকার, তার একজন উপদেষ্টাকে মন্ত্রী করা হয়েছে, যিনি পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন খলিলুর রহমান। এছাড়া কিন্তু যিনি 16 আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে লড়েছেন আমিনুল হক, তাকে কিন্তু প্রতিমন্ত্রী করা হয়েছে। এছাড়াও আরেকজন টেকনোক্রেট ফুল মিনিস্টার করা হয়েছে। তো সবকিছু মিলিয়ে বিএনপির এই মন্ত্রিসভাটিকে আসলে আমার কাছে মনে হয়েছে একটি নবীন, প্রবীণ, নতুন মুখ সবকিছুর একটা সংমিশ্রণ, যেটি নিয়ে আগামীর বাংলাদেশের যে স্বপ্ন জনমানুষ দেখছে, বিএনপি নেতাকর্মীরা দেখছেন, এদেশের 16 কোটি বাঙালি দেখছেন। আমরাও মনে করি এই মন্ত্রিসভা আগামীতে একটি নতুন কোনো কিছু তৈরি করবে, যেই যে দিকটি বাংলাদেশের ইতিহাসের জন্য একটি নতুন অধ্যায় রচনা করবে, যেটি এই বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশে রূপান্তর করবে। এই প্রত্যাশাটা আসলে আমরা করতে পারি। আমরা দেখেছি স্থায়ী কমিটির সদস্য যে সবাই এসছেন, ব্যাপারটা তা না। আমরা দেখেছি সিনিয়র লিডার যে সবাই এসছেন মন্ত্রিসভায়, ব্যাপারটা তা না। এখানে কিন্তু নারী সদস্য রয়েছেন, এখানে শরিক দলের জোটের নেতারা রয়েছেন, যেমন ববি হাজ্জাজ রয়েছেন নুরুল হক নূরকে প্রতিমন্ত্রী দেওয়া হয়েছে, ববি হাজ্জাজকে মন্ত্রী করা হয়েছে। তো সবকিছু মিলিয়ে, এবং নতুন যারা এবারই এমপি হয়েছেন তারাও কিন্তু, আপনি ঢাকা 9 আসনের হাবিবুর রশিদ হাবিব, ওনাকে কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। তো আমরা দেখেছি যে নতুন যারা এমপি হয়েছেন তাদের মধ্যে মন্ত্রী করা হয়েছে। 2001 থেকে 6 সালে বেগম জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন যারা মন্ত্রিসভার সদস্য ছিলেন তাদেরকে নিয়ে আসা হয়েছে। যারা ছাত্র দলের সভাপতি, সাধারণ সম্পাদক ছিল, তাদের মধ্য থেকে নিয়ে আসা হয়েছে। একটি স্বয়ং সম্পূর্ণ মন্ত্রিসভা কিন্তু জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের মানুষের জন্য উপহার দিয়েছে, এটুকু আমি বলতে পারি। স্বয়ং সম্পূর্ণ মন্ত্রিসভার কথা বলছেন,
স্বয়ংসম্পূর্ণ মন্ত্রিসভায় নারীদের গুরুত্ব কতটা আসলো বলে মনে হয়? আপনি দেখেছেন যে এখানে কিন্তু নারী সদস্য রয়েছে, শামা ওবায়দ রয়েছে, পূর্ণমন্ত্রীতে নারী সদস্য রয়েছে, প্রতিমন্ত্রীতে নারী সদস্য রয়েছে। যদিও আমরা প্রত্যাশা করেছিলাম নারী সদস্যটা আরেকটু বেশি হবে, কিন্তু সেই দিক থেকে তুলনামূলকভাবে আসলে এই মন্ত্রিসভায় নারী সদস্য অনেক অংশেই কম। এবং এই কিন্তু আমাদের 11তম প্রধানমন্ত্রী, এবং বাংলাদেশের ইতিহাসে দীর্ঘ ৩৫ বছর পরে কিন্তু একজন পুরুষ প্রধানমন্ত্রী হতে গিয়েছেন বা হয়েছেন তারেক রহমান। এটি আহ সবকিছু মিলিয়ে অতীতে যেমন দেখেছি নারী সদস্যদের অগ্রাধিকার বেশি ছিল, আমার কাছে মনে হয়েছে জাতীয়তাবাদী দল বিএনপির এই মন্ত্রিসভাতে নারী সদস্য যারা তাদের সংখ্যা তুলনামূলক কম। আচ্ছা, আপনার কথার রেশ ধরে একটু জানতে চাই যে একটা সুশৃঙ্খল মন্ত্রিত্ব বা মন্ত্রিসভা গঠিত হয়েছে। কি মনে হয় তারেক রহমান যে ১৭ বছর দেশের বাইরে ছিলেন, সেই যে অভিজ্ঞতা দেশের বাইরে থেকে রাজনীতিকে ভালো করে জানা, বুঝে একটা কাজ করা, কি মনে হয় তারেক রহমানের এই দীর্ঘ প্রবাস জীবনের অভিজ্ঞতাকে কি তিনি পরিপূর্ণভাবে এই মন্ত্রিপরিষদ গঠনে কাজে লাগিয়েছেন কিনা? আসলে আপনি যখন ক্ষমতার বাইরে থাকবেন তখন আপনার কাছে কিন্তু অনেক কিছু শেখার জায়গা রয়েছে। আপনি যখন ক্ষমতার স্বর্ণ শিখরে থাকবেন তখন আসলে শিখবেন, আপনি কাজ করবেন, শিখবেন। তো বিএনপির যিনি চেয়ারম্যান হয়েছেন জনাব তারেক রহমান, তিনি দীর্ঘদিন নির্বাসিত জীবন কাটিয়েছেন। আমার কাছে মনে হয়েছেন তার ১৭ বছরের জীবন থেকে এই বাংলাদেশ থেকে শিখেছেন উনি, তিনি বিদেশ জীবনে শিখেছেন, তিনি তাদের পার্লামেন্ট দেখেছেন, তাদের নিয়ে তিনি রিসার্চ করেছেন, আমার কাছে মনে হয়েছে। তারপরে আপনি আরেকটা জিনিস দেখেন, গতকালকে থেকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে যেই মন্ত্রিসভার তালিকা ছিল তার সঙ্গে কিন্তু আজকের মন্ত্রিসভার তালিকার কোনো মিল নেই। বিএনপি এখানে কিন্তু একটি গোপনীয়তা রক্ষা করেছে। তো সবকিছু মিলিয়ে তারেক রহমানের ১৭ বছরের শেখা, রিসার্চ করা, সব কিছুর সংমিশ্রণ হয়েছে আজকের মন্ত্রিসভায়, এবং আমরা বিশ্বাস করি এই মন্ত্রিসভা জনগণের জন্য কাজ করবে। আমি আরেকটু জানতে চাই যে তারেক রহমানকে নিয়ে মানুষের মনে কিন্তু অনেক কৌতূহল রয়েছে। আমরা এখন পর্যন্ত তারেক রহমান দেশে ফেরার পর থেকে তিনি যেসব কাজগুলো করেছেন, যেসব সভায় অংশগ্রহণ করেছেন, তার বলা প্রত্যেকটা কথা নিয়ে কিন্তু মানুষের মধ্যে অনেক কৌতূহল আছে। কারণ এখন তো ট্রোলের যুগ। মানুষ ফেসবুকে যেকোনো একটা কথা একটু এমন তেমন হলেই মানুষ আসলে ট্রোল করছে বা সেটাকে ভিন্ন আঙ্গিকে প্রচার করার একটা সম্ভাবনা থাকে। তো সেই হিসেবে তারেক রহমানের প্রত্যেকটা কথাই মনে হয় যে অনেক মেপে ঝুঁকে, অনেক বুঝে উনি উত্তর দিচ্ছেন। এটার টেকনিকটা আসলে কি, বা উনি মানে কোন ধারণা থেকে এই, মানে কোন ধারণা বলতে আমি বলতে চাচ্ছি উনি আসলে ঠিক কোন মেথডটা ফলো করছে যে এত ফ্রেশ থাকা যায়, এত সুন্দর মানুষ সবকিছু অ্যাকসেপ্ট করতেছে কথা? আসলে আমার কাছে মনে হয়েছে জনাব তারেক রহমান তিনি জনমানুষের পালস বোঝার চেষ্টা করছেন। জেনজি কি চায়, নতুন প্রজন্ম কি চায়, আগামীর বাংলাদেশের আগামীর বাংলাদেশ বিনির্মাণে জনগণ কি চায়, সবকিছুর সংমিশ্রণে তার নিজের চলাফেরা, কথাবার্তা, বক্তব্য সবকিছুকে পরিচালনা করছেন। ধন্যবাদ শাহরিয়ার। মন্ত্রিপরিষদ সম্পর্কে এতক্ষণ আপনি আমাদের অনেক তথ্য দিয়েছেন। আপনাদের সাথে ছিলাম আমি ঋতুপর্ণা। আমি শাহরিয়ার রহমান।